দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক আয়োজন লাইফ এন্ড বিউটিতে এবং প্রতিবারের মতো আপনাদের সঙ্গে আছি আমি মারিয়া শিমু। লাইফ এন্ড বিউটি জীবন এবং সৌন্দর্য রক্ষায়, চর্চায় অথবা নিজেদেরকে আরেকটু সুন্দর করবার জন্য যা যা করণীয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আর আজ আমরা সৌন্দর্য বিষয়ক যেই সমস্যাগুলো রয়েছে এবং তার যে সলিউশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেগুলো নিয়ে কথা বলবো। আর সেই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি আসলে নামের দিক থেকে আমার মিতা, তার নামও শিমু। আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইভলভড অ্যাস্থেটিক ক্লিনিকের অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট ডক্টর সাহারা ইসলাম শিমুকে। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি এবং বলছিলাম যে মিতা পেয়ে গেছি, মিতা পেয়ে আরো ভালো লাগছে। আপু, প্রথমে আপনার কাছে জানতে চাই আপনাকে আসলে এই যে ডার্মাটোলজিস্ট আপনি হবেন বা আপনি অ্যাস্থেটিক বিষয়গুলোর সঙ্গে জড়িত থাকবেন বা এই প্রোফাইলে আপনি কাজ করবেন, সেটা আপনি কখন এবং কিভাবে ডিসাইড করলেন? ডার্মাটোলজিতে আমি কাজ করব এটা আমি যখন ইন্টার্ন লাইফে ছিলাম তখনই আমার চয়েস ছিল। সাথে যদিও আমার সার্জারি ভালো লাগতো, ইভেন আমি 5 ইয়ার্স প্লাস আমি সার্জারিতে কাজও করেছি। আচ্ছা, বাট যেহেতু ডার্মাটোলজি সাবজেক্টটা আমার অনেক আগ থেকে পছন্দ ছিল এবং রিসেন্ট তো জানেন যে অ্যাস্থেটিকে আমাদের অনেক হাতের কাজ হচ্ছে, তো সার্জারিতে থাকা অবস্থাতেই আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে অ্যাকচুয়ালি আমি অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে ক্যারিয়ার করব। আচ্ছা, এটা ছাড়া আর অন্য কোনো কিছু কি আপনাকে ইন্সপায়ার করেছে যে মানুষের এই যে সৌন্দর্য বৃদ্ধিতে বা থাকে অনেক সময় মেয়েদের বা ছেলেদের একটু হয়তো বা আমাদের ফেশিয়াল কোনো কিছু একটু ডিস্ট্রাক্ট হয়ে গেলে তখন আমরা খুব লো কনফিডেন্ট ফিল করি বা একটু অন্যরকম ফিল করি, সো কোনটা আসলে আপনাকে ইন্সপায়ার করেছে যে আপনি মানুষের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করবেন? মানুষের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করব এটা তো অবশ্যই আমার প্রথম চয়েস ছিল। তো যেহেতু আমার সার্জারিতেও ক্যারিয়ার করার ইচ্ছা ছিল, সো হাতের কাজের একটা ব্যাপার ছিল। তো আমার কাছে মনে হয়েছে সার্জারির পরে একমাত্র অ্যাস্থেটিক ডার্মাটোলজি ডিপার্টমেন্টেই আমি হাতের কাজগুলো করতে পারবো। দ্যাটস ওয়াই, মানে এখানে প্র্যাকটিসটা আপনার অনেক ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই। আচ্ছা আপু, আমার মনে হয় যে অনেকের মধ্যেই এই বিষয়টা এখনো পর্যন্ত ক্লিয়ার না, সেটা হচ্ছে প্লাস্টিক সার্জারি এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজি, এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা, এটা অনেকের কাছে হয়তো বা ক্লিয়ার না বা অনেকেই হয়তো বা বিষয়টা নিয়ে জানেন, যারা না জানেন তাদেরকে ক্লিয়ার করার জন্য আপনার কাছ থেকে একটু জানতে চাই যে প্লাস্টিক সার্জারি এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজির মধ্যে ডিফারেন্সটা আসলে কি কি? প্লাস্টিক সার্জারি আর অ্যাস্থেটিক সার্জারির মধ্যে অ্যাকচুয়ালি অ্যাস্থেটিক ডিপার্টমেন্টের মধ্যে প্রথম যে পার্থক্যটি সেটি হচ্ছে আমাদের কাছে আসলে সবার আগে হচ্ছে কোনো ডাউন টাইম নেই। মানে হচ্ছে আমরা ইনস্ট্যান্ট তার ট্রিটমেন্ট করে তাকে বাসায় পাঠিয়ে দিচ্ছি। এখানে আপনার হসপিটাল অ্যাডমিশনের ব্যাপার নেই। দেন হচ্ছে কোনো কমপ্লিকেশন হলে সেটা কিন্তু সেমি পার্মানেন্ট অ্যাস্থেটিকের ক্ষেত্রে, সেটা খুব তাড়াতাড়ি হচ্ছে আপনার ঠিক হয়ে যায়। আর যেটা সার্জারিতে হয় সেখানে হসপিটাল অ্যাডমিশন একটা ব্যাপার আছে, দেন হচ্ছে অ্যানেস্থেশিয়া, অনেক সময় দেখা গেছে জেনারেল অ্যানেস্থেশিয়া দিতে হয় বা দেখা গেছে যে স্পাইনাল দিলেও সেগুলোর যে পোস্ট কমপ্লিকেশনটা সেটা অনেকটাই 80% হচ্ছে আমাদের অ্যাস্থেটিকে তেমন একটা কমপ্লিকেশন হয় না। সেক্ষেত্রে যেটা হয় সেটা খুবই মিনিমাম এবং সেটার জন্য আমার কাছে মনে হয় জাস্ট 4 to 5 ডেজে এটা রিকভার করা পসিবল। এবং যেহেতু এটা নন ইনভেসিভ মানে কাটাছেঁড়া ছাড়া যেহেতু ডার্মাটোলজির ট্রিটমেন্টগুলো হয়ে থাকে, সেখানে আসলে রিকভার হওয়ার বিষয়টাও অনেক বেশি এফেক্টিভ না বা এটার জন্য অনেক বেশি কনসার্ন থাকতে হয় না যে কত তাড়াতাড়ি রিকভারিটা হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমার মনে হয় আপু আপনার সঙ্গে আমি কথা বলছিলাম যেটা নিয়ে যে আপু সার্জারি বেটার নাকি অ্যাস্থেটিক বেটার, তখন আপনি বলছিলেন যে সার্জারিতে আসলে দেখা যায় কোনো একটা মিস্টেক যদি হয় সেটা পার্মানেন্ট মিস্টেক হয়ে যায় এবং অ্যাস্থেটিকের ক্ষেত্রে হয়তো বা সেই মিস্টেকটা আবার রিকভার করা যায় যদি কোনোভাবে আসলে কোনো ভুল হয়ে থাকে। জি আচ্ছা আপু, এরপরে জানতে চাই ইভলভড ডার্মাটোলজি ক্লিনিক যেটা রয়েছে যেখানে আপনি কাজ করছেন, এখানে আসলে সবথেকে বেশি কোন ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকেন এবং সবথেকে পপুলার ট্রিটমেন্ট আপনাদের কি? যেহেতু আমাদের এটা অ্যাস্থেটিক ক্লিনিক এবং হেয়ার রেস্টোরেশন সেন্টার, এখানে হেয়ার, বডি, স্কিন সব ধরনের ট্রিটমেন্টই হয়, যেমন মেলাজমা, অ্যাকনি, হাইপার পিগমেন্টেশন, এখন যেগুলো ট্রেন্ড চলতেছে বোটক্স, ফিলার, থ্রেড সব কিছুই হয়ে থাকে। ইভেন আপডেটেড অনেক ট্রিটমেন্ট আছে যেগুলো হচ্ছে পিডিআরএন, এনএডি, ইভেন গ্লুটাথিয়ন ইনফিউশন সব কিছুই হচ্ছে। তবে মোস্ট পপুলার আমাদের এখন যে ট্রিটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্লাস স্কিন থেরাপি, হেয়ারের ক্ষেত্রে দেখা গেছে এক্সোজোম, স্টিম সেল থেরাপি, এগুলো খুব পপুলার। আচ্ছা, যেটা বললেন ইনস্ট্যান্ট গ্লাস স্কিন থেরাপি, যেটা এটার আসলে প্রসিডিউরটা কি বা এটা মেইনটেনেন্সটা কেমন বা কয়দিন পর পর করতে হবে অথবা কয়টা সেশন নিতে হবে আমাদেরকে একটু জানাবেন। আচ্ছা,
এখন তো জানেন যে এখন সবাই একটু কোরিয়ান গ্লাস স্কিন বা এটার একটা ট্রেন্ড চলে আসছে। তো দেখা গেছে যে স্কিনের হাইড্রেশনটা যদি আসলে নষ্ট হয়ে যায় তো এমনিতেই স্কিনটা দেখতে অনেকটা ডাল লাগে। তো আমাদের অনেক রকমের স্কিন বুস্টার আছে, প্লাস আমাদের যে ট্রিটমেন্টটা খুবই চলছে এখন। তো আমরা এটা ট্রিটমেন্টটা করার পরে কয়েকটা স্টেপে করতে হয় অবশ্যই। তো এটা করার পরে পেশেন্ট ইনস্ট্যান্ট একটা গ্লাস স্কিন গ্লো পায়। তো যেটা আপনার দেখা গেছে কন্টিনিউই সেটা থাকে, বাট এটার জন্য কয়েকটা সেশন নিতে হয়। তো আমরা বলবো যে 4টা থেকে 5টা সেশন নিলে সে মোটামুটি 1 ইয়ার টু 2 ইয়ার তার স্কিন যথেষ্ট বেটার থাকবে। তো এইটা আমাদের খুব ভালো একটা ট্রিটমেন্ট হচ্ছে। আচ্ছা, এটা ছাড়া আপনি পিডিআরএন বলছিলেন এবং আরো ট্রিটমেন্টের কথা বলছিলেন। একটু তার আগে জানতে চাই, আমরা জানি যে পিআরপির অ্যাডভান্স একটা বিষয় হচ্ছে এক্সোজোম থেরাপি, সেটা হেয়ার এবং স্কিন দুই ক্ষেত্রেই কাজ করে। এটা একটু কিভাবে কাজ করে এবং এটার যে এফেক্টটা সেটা আসলে কতদিন থাকে? এক্সোজোম অ্যাকচুয়ালি এখন সবচেয়ে পপুলার একটা ট্রিটমেন্ট। পিআরপি অ্যাকচুয়ালি একরকম ট্রিটমেন্ট, এক্সোজোম আলাদা। পিআরপিটা অ্যাকচুয়ালি আমরা ব্লাড থেকে সিরাম তৈরি করে মাথায় পুশ করছি, আর এক্সোজোমটা আমরা আলাদা সিরাম নিয়ে যেখানে অনেক গ্রোথ ফ্যাক্টর কাজ করে এবং হচ্ছে আপনার স্টিম সেল তৈরিতে সাহায্য করে। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক আপডেটেড, আপনার 5টা থেকে 6টা সেশন নিলে পেশেন্টের মোটামুটি ভালো একটা রেজাল্ট আসে। এটার জন্য অ্যাকচুয়ালি এক্সোজোম নেওয়ার পরে যে খুব বেশি মেনটেন করতে হয় তা না, জাস্ট লাইফস্টাইলটা মেনটেন করতে হবে। দেন বছরে হয়তো তখন আমরা বলবো মেনটেন করার পরে 1 বছর 1.5 বছর পর পর সে 3টা 4টা পিআরপি সেশন বছরে নিলেই হবে, জাস্ট এতটুকুই। আচ্ছা, মেইনটেনেন্সটা আসলে থাকতে হবে, সেটা যে ট্রিটমেন্টই নেওয়া হোক না কেন। ওটাই। আচ্ছা, আন্ডার আই যে প্রবলেমগুলো থাকে, ডার্ক সার্কেল অথবা হয়তো বা একটু হলো হয়ে যায়, তার জন্য আপনারা কি কি ট্রিটমেন্ট দিচ্ছেন? অ্যাডভান্স কি আছে? আন্ডার আইয়ের জন্য এখন আমাদের অনেক ট্রিটমেন্টই আছে। যদি ন্যাচারাল ভাবে আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমরা পিআরপি মাইক্রোনিডলিং করে থাকি, এতে অনেকটাই রেজাল্ট ভালো আসে। তো অনেকের ক্ষেত্রে যদি বেশি প্রবলেম হয়ে যায়, দেখা গেছে যে কোলাজেন একেবারেই নষ্ট হয়ে গিয়েছে আন্ডার আই, তো সেই ক্ষেত্রে আমরা লেটেস্ট পিডিআরএন ট্রিটমেন্ট নিয়ে এসেছি, যেটা আসে আসলে স্যালমন ডিএনএ থেকে। তো ওটা যদি আমরা ইনজেক্ট করে থাকি আন্ডার আইতে, ইভেন সামটাইমস আমরা মাইক্রোনিডলিং করে থাকি, এবং কয়েকটা সেশনের পরে তার রেজাল্টটা খুবই ভালো। এটা খুব চমৎকার একটা রেজাল্ট। বর্তমানে এটা অনেক পপুলার ট্রিটমেন্ট আমাদের, শুধু আমাদের দেশে না, ইন্টারন্যাশনালি সব জায়গায় পিডিআরএন ট্রিটমেন্ট আন্ডার আই বলেন এবং ফেসের জন্য বলেন খুব ভালো একটা। এবং ফেসের জন্য পিডিআরএনটা কি কাজ করে? সেম, যেমন আমাদের তো এজিং প্রসেস যখন স্টার্ট হয় 30-র পরেই দেখা গেছে যে কোলাজেন, ইলাস্টিন এগুলা কমা শুরু হয়ে থাকে। তো আমরা যদি পিডিআরএন ট্রিটমেন্টটা শুরু করি, তো স্যালমন ডিএনএ আমাদের ডিএনএটা রিপেয়ার করলো, এজিং প্রসেসটাকে স্লো করলো, সাথে কোলাজেন তৈরিতে হেল্প করলো। সো সেই ক্ষেত্রেও কিন্তু স্কিন টানটান হয়ে একটা কোলাজেন তৈরি হওয়া প্লাস ইলাস্টিসিটি বাড়ানো, একটা টোন তৈরি করে স্কিনের, এবং খুব হেলদি একটা স্কিন হয় তখন। আচ্ছা, আমার কিউরিওসিটি থেকে আমি জানতে চাই যে আপনি পিডিআরএন এর কথা বললেন অথবা এক্সোজোমের কথা বললেন, স্টেম সেলের কথা বললেন, এই নামগুলো শুনলেই আসলে মনে হয় অনেক বেশি এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। সো আসলে কতখানি এক্সপেন্সিভ এই ট্রিটমেন্টগুলো, বা যারা জেনারেল আছেন বা যারা মধ্যবিত্ত আছে তারা কি আসলে এফোর্ড করতে পারবে কিনা? অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে কোন পেশেন্টের পিআরপি দরকার, কোন পেশেন্টের এক্সোজোম দরকার অথবা কার স্টিম সেল থেরাপি দরকার, এটা আসলে পেশেন্টের তার লাইফস্টাইল বা তার কোনো ক্লিনিক্যাল ডিজিজের কারণে হয়েছে কিনা, বা অনেক রকমের অ্যালোপেশিয়া আছে, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলি বা হরমোনাল জনিত কারণ। এখন সেই জিনিসটা ফাইন্ড আউট করে আসলে কোন পেশেন্টের জন্য কোনটা বেটার, পিআরপি হোক, গ্রোথ ফ্যাক্টর থেরাপি হোক, অথবা হচ্ছে আপনার স্টেম সেল থেরাপি হোক, বাট কোনোটাই সাধ্যের বাইরে না। আপনার পিআরপি কিন্তু এখন অনেক রিজনেবল প্রাইসে আমরা দিয়ে থাকি। এখন সেটা পেশেন্টের উপর ডিপেন্ড করে যে আসলে কোন ট্রিটমেন্টটা তার জন্য দরকার, বাট কোনোটাই খুব বেশি এক্সপেন্সিভ না। আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে। আচ্ছা, অনেকেই চায় তার জ লাইনটা একটু ডিফাইন থাকবে, ফেসটা একটু শার্প থাকবে, এবং তার জন্য আমরা দেখে থাকি অনেক ধরনের অনেক কিছু রয়েছে, যেমন আমরা ভি শেপের সঙ্গে অনেক বেশি পরিচিত, এবং সেই সাথে আরো নানান প্রসিডিউরসগুলো আছে। সো একটু জানতে চাই যে সবথেকে ভালো এফেক্টিভ এই যে আমাদের জ লাইন শার্প করবার জন্য অথবা আমাদের ফেশিয়াল ফিচারসগুলো শার্প করবার জন্য সবথেকে এফেক্টিভ এবং সবথেকে পপুলার এখন কি আছে? পপুলার অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে যদি ভি শেপ চায়, অবশ্যই এখন ফিলারটা মাস্ট। অনেকেই ভি শেপের জন্য আমরা ফিলার করে থাকি, বাট এজিং প্রসেসের সাথে অনেকেরই দেখা গেছে মানে ফেসটা একটু ঝুলে যায় নিচের দিকে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, বোটক্স করে ফেসটাকে একটু টান টান করি, দেন যদি আমরা একটু ফিলার করি বা যেই সাইডগুলোতে তার মাসেল হোস্টিং হয়েছে সেখানে যদি আমরা ফিলার করে বোটক্স করি, সামটাইমস আমরা থ্রেড করি, তখন একটা ভালো রেজাল্ট আসে। ওটা আসলে নির্ভর করে পেশেন্টের আসলে
কোথায় কোন কারেকশনটা দরকার। কারো কারো ক্ষেত্রে আমি দেখেছি শুধু চিন ফিলার, এতটুকু ফিলার করলেই তার ভি শেপ চলে আসে। আচ্ছা, আর কারো কারো থেকে দেখা গেছে যে এই যে ফোল্ডটা যদি বেশি ভারী হয়ে যায়, তো সেই ক্ষেত্রে যদি আমরা একটু থ্রেড লিফট করি, এই জায়গাগুলোতে যদি আমরা একটু বোটক্স করে টান টান করি, এখানে যদি একটু ম্যাসেটার বোটক্স করে মানে স্লিম করা যায় ফেসটা, দেন কিছুটা আমরা যদি ফিলার দিই, দেন অটোমেটিক তার সুন্দর একটা ভিশেপ চলে আসে। সেটা আসলে পেশেন্টের লুক দেখে বলা যাবে যে তার ভিশেপ করার জন্য কোনটা কোনটা লাগবে। বাট আমাদের এখানে প্রচুর পেশেন্ট পাই যে পেশেন্ট নিজেই এসে বলে যে আমি ভিশেপ করব। আচ্ছা, সেক্ষেত্রে এটা যেহেতু নন সার্জিক্যাল একটা প্রসেস, এটার এফেক্টটা কতদিন থাকে? এফেক্টটা অ্যাকচুয়ালি প্রোডাক্টের উপর নির্ভর করে। আমাদের এখানে সব টাইপের প্রোডাক্টই আছে, যেমন অ্যালার্গান, বোটক্স বলেন, তারপর ফিলারের ক্ষেত্রে রেস্টালিন, জুভিডার্ম, যেগুলো আপনার 1 থেকে 1.5 বছর পর্যন্ত স্থায়ী হয়। সাথে আমরা কিছু রিজনেবল প্রাইসের মধ্যে কোরিয়ান বোটক্স, কোরিয়ান ফিলার রেখেছি। বাট ওটা কোরিয়ানদের মধ্যে বেস্ট, বাট ওটাও আপনার 8 to 1 ইয়ার মতো ভালো কাজ করে। আচ্ছা, মানে মোটামুটি রিজনেবল যদি রিজনেবলের মধ্যেও যদি চায় সেটা 8 মান্থ পর্যন্ত ইজিলি থাকে। আচ্ছা, তো বোটক্স ফিলারের কথা আপনি বললেন, বোটক্স ফিলার এবং লেজার, এটা নিয়ে কিন্তু এখনো অনেকের মাঝে অনেক ধরনের ভীতি কাজ করে। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সাথে একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে আপনার যা জানবার সেটি জিজ্ঞাসা করবেন। আমার নাম হচ্ছে দোলা। হ্যালো। জি, আপনার শুনতে পাচ্ছি আপনাকে। জি, আমি একটা লাইভ দেখছি ডক্টর শিমোর আর কি। আমার একটা কোশ্চেন ছিল আর কি, যেহেতু উনি স্কিনের ডক্টর, একটু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। জি, উনি শুনছেন, আপনি বলুন। হ্যালো হ্যালো। আমরা শুনতে পাচ্ছি আপনাকে দর্শক, আপনার যা জিজ্ঞাসা করবার আপনি সেটি করবেন। ওকে, আমার হচ্ছে ফেসে 4-5 বছর যাবত মেস্তা আছে। আচ্ছা, জি বলুন। জি, আমার 4-5 বছর যাবত মেস্তা, অনেক ধরনের হচ্ছে ক্রিম আর কি ইউজ করেছি, কিন্তু মেস্তা কোনোভাবেই কমছে না। ডে বাই ডে দেখতে পাচ্ছি কালচে হয়ে যাচ্ছে, বাড়ছে। তো সীমা আপু, এটার জন্য কি কোনো ট্রিটমেন্ট আছে আপনাদের? দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা মেলাজমা নিয়ে কথা বলতেই চাচ্ছিলাম, তো যেহেতু প্রশ্ন চলে ভালো এসেছে। কোশ্চেন করেছেন। জি, ওনার যে সমস্যাটি উনি বলল, ওনার 4-5 বছর ধরে মেস্তার প্রবলেম, এবং উনি এটাও বলেছে যে উনি অনেক রকম ক্রিম ব্যবহার করেছে। তো যেটা হয় আমাদের দেশের যে ক্রিমগুলো ইউজ করে, আমি যে পেশেন্টগুলো পাচ্ছি, তা ওদের মধ্যে দেখা যাচ্ছে স্টেরয়েড মিক্সড কিছু ক্রিম ইউজ করে। এতে স্কিনটা এত পাতলা হয়ে যায় যে ট্রিটমেন্টের আগেই আমরা চিন্তা করি যে তার স্কিন আগে রিপেয়ার করতে হবে। প্রথমত আমরা তাকে রিপেয়ার করি, দেন ট্রিটমেন্ট করি। তো মেলাজমার প্রবলেমটা হচ্ছে এটা অনেক সময় স্কিনের ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, ইভেন থার্ড লেয়ার পর্যন্ত চলে যেতে পারে। সেসব ক্ষেত্রে আমরা প্রথমেই পেশেন্টকে এনে স্কিন অ্যানালাইজ করি। অ্যানালাইজ করলে আমরা বুঝতে পারি যেটা কোন লেয়ার পর্যন্ত আছে বা কতটুকু স্কিন ওই নিজে থেকে আবার ড্যামেজ করেছে বিভিন্ন ক্রিম ইউজ করে, ওভাবে আমরা ট্রিটমেন্ট করি। তবে অনেক রকম ট্রিটমেন্টই আমাদের কাছে আছে, কেমিক্যাল পিল থেকে শুরু করে স্কিন বুস্টার, ইভেন এখন অনেক রকম আইভি ইনফিউশনও কিন্তু বের হয়েছে আপনার মেলাজমা চিকিৎসার জন্য। তো সেই ক্ষেত্রে ওনারটা অ্যাকচুয়ালি আমরা অ্যানালাইজ করে তার আরেকটু হিস্ট্রি নিয়ে আমরা ভালো সমাধান দিতে পারবো আশা করি। জি আচ্ছা আপু, মেলাজমা নিয়ে যেহেতু কথা বা প্রশ্ন চলে এসেছে, সেহেতু একটু বলি। সে অনেকেই বলেন বা ডক্টরের কাছ থেকে আমরা শুনেছি যে মেলাজমাটা হয়তো বা যায়, খুব সাময়িক সময়ের জন্য চলে যায়, কিন্তু আবার ব্যাক করে। সো এটা আসলে কতটুকু সত্য, বা এখন এই যে ব্যাক করার যে একটা প্রবণতা, সেটা কি কমেছে কিনা কোনো ট্রিটমেন্টের মাধ্যমে? ব্যাক করার ব্যাপারটা যেটা, মেলাজমা হচ্ছে মানে যেখানে আসলে আমরা যেটা বলি যে অনেক বেশি মেলানিন তৈরি হওয়া, এবং এটা বাইলেটারালি বোথ সাইডে হয়ে থাকে এবং ফেসেই সাধারণত আপনার মেলাজমাটা হয়ে থাকে। তো এখন যেটা হয়, মেলাজমা যদি আপনার ট্রিটমেন্টের পরে আমার কাছে ট্রিটমেন্ট করলো, ট্রিটমেন্টের করার পরে তার মেলাজমা চলে গেল বা অনেকটাই লাইট হয়ে গেল, এখন বাকিটা হচ্ছে তাকে মেনটেন করতে হবে। যেমন ময়শ্চারাইজার, সানস্ক্রিন। এখন অনেকেই হচ্ছে থাকে যে বাসার মধ্যে আছি, রান্না করছি, আমাদের দেশে দেখা গেছে যে ওই সময় ভাবতেছে ঘরের মধ্যেই তো আছি, সে রান্না করতে গিয়ে সানস্ক্রিন ইউজ করলো না, বাট ওই যে তাপটা ওটা কিন্তু মেলানিনটাকে বাড়িয়ে তুলছে। তো সেই ক্ষেত্রে কিন্তু
এই মেনটেনেন্সগুলো যদি সে না করে তাহলে কিন্তু তার মেলাজমার প্রবলেম সলভ হবে না। বাট যদি সে রেগুলার একটা ভালো সানস্ক্রিন বা যেভাবে আমরা বলবো মেনটেন করার জন্য, ইভেন আমরা কিছু ওরাল মেডিসিনও দেই, তো এগুলো যদি মেনটেন করতে পারে সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট খুব ভালো থাকে। এবং আমি দেখেছি অনেকেরই মানে ব্যাক করার মানে প্রবণতাটা তেমন একটা থাকে না এবং পেশেন্ট খুব ভালো মেনটেন করতে পারে। মানে মেইনটেনেন্সের উপরে যদি থাকে নির্ভর আফটার করে, ট্রিটমেন্ট, জি, তাহলে ক্ষেত্রে। অলমোস্ট এটাকে অ্যাভয়েড করা মানে অবশ্যই, ফর লাইফ হ্যাঁ। অ্যাভয়েড করা For সম্ভব। life, জি। আচ্ছা, বোটক্স ফিলার এন্ড লেজার নিয়ে আমরা কথা বলছিলাম। অনেকের মাঝে এখনো এই ভীতিটা আছে যে বোটক্স ফিলার করলে বোধহয় অথবা লেজার করলে বোধহয় আমার ক্যান্সার হবে, স্কিন ক্যান্সার হবে, আর বোটক্স ফিলার করলে হয়তো বা মানে অনেক ধরনের অনেকের ভয় আছে। সো এই যে ভয়গুলো বা এই যে মিথগুলো, সেগুলো সম্পর্কে আপনার কি বলবার আছে, বা পারফেক্ট কোনো এইজ আছে কিনা এগুলো শুরু করবার জন্য? হ্যাঁ, বোটক্স ফিলার করলে ক্যান্সার হবে এটা একেবারেই ভুল ধারণা। কারণ ফিলার আমরা যেটা দিয়ে করি এটা অ্যাকচুয়ালি পিওর হায়ালুরনিক অ্যাসিডেরই বিভিন্ন টার্ম। সেটা আমরা কিছু ক্ষেত্রে লাইট ইউজ করি, কিছু হচ্ছে মডারেট, কিছু ডিপ, এক একটা সাইটের জন্য। বাট এটার যদি আমি ঠিক প্রপার ওয়েতে তাকে ইনজেক্ট করি তাহলে কখনোই তার কোনো কমপ্লিকেশন হবে না। আর যদি কিছু কমপ্লিকেশন হয়ও সেটার কিন্তু আমরা সাথে সাথেই জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমরা ঠিক করে ফেলতে পারি। বাট যদি প্রপার হ্যান্ডে করা হয় সেক্ষেত্রে কখনোই কোনো কমপ্লিকেশন হয় না। আর বোটক্স হচ্ছে এখন খুবই পপুলার একটা ট্রিটমেন্ট। বোটক্স করে তো আমি একটু আগে বলেছি ভি শেপ করা যায়, রিঙ্কেলসগুলো হচ্ছে আপনার কমিয়ে আনা যায় এবং অনেকটাই হচ্ছে ফেস টান করা পসিবল আপনার বোটক্স করে। ইভেন আপনাকে যদি বলি শুধু অ্যাস্থেটিক পারপাসে না, ক্লিনিক্যাল পারপাসেও কিন্তু আপনার বোটক্স আমরা করি। যেমন রিসেন্ট খুব ভালো জানেন যে হাইপার হাইড্রোসিস একটা টার্ম, যেখানে হাত পা খুব ঘামে। ইভেন মাইগ্রেনের প্রবলেমেও কিন্তু আমরা বোটক্সটা ট্রিটমেন্ট হিসাবে ইউজ করছি। আচ্ছা। সো এটা কিন্তু ক্লিনিক্যাল পারপাসেও আমরা ইউজ করতেছি। সো এইটা নিয়ে আমার কাছে মনে হয় প্রপার হ্যান্ডে করলে এত ভয়ের কিছু নেই। মানে এটা নিয়ে যাদের যাদের ভীতিটা আছে বা জি। মানে এটাকে আমি বলবো যে অযৌক্তিক ভীতি, জি, জি। এটা যাদের রয়েছে সেটা না থাকাটাই বেটার। বেটার। আচ্ছা, আমরা আরো আলোচনা করব আর অনেক বিষয় নিয়ে জানবো। তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। দর্শক, ফেরত এলাম ছোট্ট একটি বিরতির পর। বলেছিলাম ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন লাইফ অ্যান্ড বিউটি। আমরা আজ কথা বলছি অ্যাস্থেটিক ডার্মাটোলজি নিয়ে। আচ্ছা আপু, পিম্পলস হোক অথবা বয়সের কারণে হোক অথবা যে কোনো নানান কারণে দেখা যায় আমাদের ওপেন পোরসের কিছু প্রবলেম দেখা যায়, এবং ওপেন পোরসের প্রবলেমটা নিয়ে কিন্তু আসলে আমার মনে হয় যে আমরা যারা এশিয়ান আছি বা বাংলাদেশিরা, আসলে বাঙালিরা অনেক বেশি সাফার করি। ওপেন পোরসের এফেক্টিভ ট্রিটমেন্ট কি? ওপেন পোরসের জন্য অনেক ট্রিটমেন্টই আছে। তো দেখা গেছে যে অয়েলি স্কিন অথবা যাদের একটু অ্যাকনি প্রন স্কিন আছে তাদের প্রবলেম। ইভেন দেখা গেছে যে বিশেষ করে আমরা এখন প্রচুর মেকআপ করি, তো মেকআপ করলে হয় কি ওই পোর্সগুলো ব্লক হয়ে যায়, দেন আস্তে আস্তে পোর্সগুলো অ্যাকচুয়ালি বেরিয়ে আসে, যেটার জন্য আমরা ওপেন পোর্স বলতেছি। তো সেই ক্ষেত্রে এখন আমাদের সবচেয়ে ইফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে আপনার মাইক্রোনিডলিং উইথ পিআরপি হতে পারে সেটা, অথবা অনেক রকম স্কিন বুস্টার আছে যেটা করলে আস্তে আস্তে আপনার পোর্সগুলো মিনিমাইজ হয়। এবং 3-4টা সেশনে আমাদের অনেক ট্রিটমেন্ট আছে যেটা করলে অনেকটাই হচ্ছে ভিজিবল রেজাল্ট পাওয়া যায়। যদিও আমি অনেক ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখেছি যে একটা সেশন নেওয়ার পরেই পেশেন্টের 80% ওপেন পোর্স চলে যায়। বেশ ভালো একটা ভালো রেজাল্ট রেজাল্ট। এসেছে। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোনটা নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে আপনার যা জানবার বা যা প্রশ্ন করবার করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি অনন্যা বলছিলাম। আমার বয়স হলো 23 বছর। আমার মানে যখন বয়স 15 ছিল তখন আমার ফেসে খুব অ্যাকনি হয়েছিল। এখন মানে এটা অ্যাকনি আছে কিন্তু কালো কালো মানে দাগ হয়ে যাচ্ছে এবং গর্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা অ্যাকনির কারণে যে পোরস, ওপেন পোরস হয় সেটা নিয়ে কথা বলছিলাম কিছুক্ষণ আগে। তারপরও আমরা আবার একটু আপনার জন্যই সেটা রিপিট করব, আপু। স্পট এন্ড পোরস। জি জি, উনি যেটা বলেছে ওনার 13-14 বছর থেকে স্টার্ট হয়েছে। তো এটা খুবই কমন একটা ব্যাপার। যখনই আমাদের মেয়েরা টিনেজে যায় তখন হরমোনাল একটা ইমব্যালেন্স স্টার্ট বা ইমব্যালেন্সের মাঝামাঝি সময় থেকে দেখা গেছে অ্যাকনির প্রবলেম শুরু হয়। তো ওটাই অনেক সময় দেখা গেছে 25 বা 30 পর্যন্ত অনেক সময় কন্টিনিউ হয়, বাট 30 পরে এটা সাধারণত থাকে না। তো উনি যেটা বললো যে ওনার গর্ত হয়ে গিয়েছে, দাগ। তো অ্যাকনি আসলে অনেক রকম হয়ে থাকে। কারো দেখা গেছে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থেকে হচ্ছে, কারো ছোট ছোট হচ্ছে, কারো নডিউলার বা যেটা আমরা ফোড়ার মতো বলি, অনেক রকম অ্যাকনি আছে। এখন যেগুলো নডিউলার অ্যাকনি
সেসব ক্ষেত্রে দেখা গেছে অনেকেরই হচ্ছে আপনার গর্ত হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তো সেই ক্ষেত্রে উনি যেটা দাগ এবং গর্ত দুটো আলাদা করে বলেছে, দাগের জন্য আমরা অনেক ট্রিটমেন্ট করে থাকি, আর যেটা হচ্ছে গর্ত ওটার জন্য কিন্তু আমরা মাইক্রোনিডলিংয়ের সাথে সাথে দেখা গেছে থ্রেড, মনোথ্রেড একটা ভালো ট্রিটমেন্ট এখন আমরা মনোথ্রেড করে থাকি। ইভেন ফ্র্যাকশনাল CO2 লেজার আছে যেটাতে খুব ভালো রেজাল্ট আসে। তো কম্বিনেশন ট্রিটমেন্ট করলে 80 to 90% কিন্তু তার স্কিন হিল হয়ে যায় এবং খুব ভালো ট্রিটমেন্ট হয় এখন বর্তমানে। আচ্ছা, এবং তার সাথে আর যে জিনিসটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ডাউন টাইম একদমই নেই। হ্যাঁ, কোনো ডাউন টাইম নেই, চাইলেই মানে খুব তাড়াতাড়ি রিকভারিটা পসিবল হয়ে যায়। আবার নরমাল লাইফে এক দুই দিনের নরমাল মধ্যে লাইফে মানে উনি চাইলে ওদিনও গিয়ে কাজ করতে পারবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা আপু, এখন যেহেতু আমরা ইন্টারনেটের কারণে আমাদের সবকিছু অনেক বেশি অ্যাভেলেবল, আমরা অনেক ইনফরমেশনস পাই, ইনফরমেশন না চাইলেও দেখা যায় আমাদের সামনে সবসময় অনেক কিছু চলে আসে। সো সেই থ্রুতে দেখা যায় যে সাপ্লিমেন্টসের একটা ক্রেজ কিন্তু এখন বেশ চলছে, এবং আমরা স্কিন অথবা বিউটি রিলেটেড যে কোনো সমস্যা অথবা যে কোনো কিছু এনহ্যান্স করবার জন্য কিন্তু নানান ধরনের সাপ্লিমেন্টস আমরা দেখি। গ্লুটাথায়ন আছে, তারপর কোলাজেন আছে। সো জানতে চাই যে এই সাপ্লিমেন্টগুলো আসলে কতখানি কাজ করে? আচ্ছা, ভালো কোশ্চেন করেছেন, কারণ অনেক পেশেন্টকে আমি পাই যে এসেই তারা বলে যে আমি তো 6 মান্থ ধরে কোলাজেন খাচ্ছি, বা আমি 1 বছর ধরে গ্লুটাথিয়ন নিচ্ছি কিন্তু আমি তো ফর্সা হচ্ছি না, কিংবা আমি কোলাজেন খাচ্ছি। এখন কোলাজেনটা আসলে কি কাজ করে বা ওনার বয়সের জন্য কোলাজেনটা তখনই স্টার্ট করতে হবে কিনা, এটা আমার কাছে মনে হয় অবশ্যই একজন ডক্টর, ডার্মাটোলজিস্ট, বিশেষজ্ঞ কারো কাছে গিয়ে স্টার্ট করা উচিত। আর গ্লুটাথিয়নের যেটা ব্যাপার, তো গ্লুটাথিয়ন খাওয়ার থেকে অ্যাকচুয়ালি আইভি ইনফিউশন নেওয়াটা বেটার, কারণ আমরা যখন খাই আমাদের যে গ্যাস্ট্রিক জুস বা অ্যাসিড আছে এটা কিন্তু 50 to 70% নষ্ট করে দিচ্ছে। সো পুরো মেটাবলিজম হয়ে দেন শরীরে কিন্তু খুবই লেস অ্যামাউন্ট গ্লুটাথিয়ন যাচ্ছে, এবং গ্লুটাথিয়ন কিন্তু ওরালি খুব বেশি পাওয়ারফুল পাওয়াও যায় না। সো সেই ক্ষেত্রে দেখা গেছে যে উনি যদি 10 to 20% কাজ করে তার খুব একটা রেজাল্ট কিন্তু তার আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, পেশেন্টকে গ্লুটাথিয়ন আইভি দেই যারা নিতে চায় বা যার অ্যাকচুয়ালি দরকার, আর সাথে কোলাজেন অ্যাকচুয়ালি যার এজ অনুযায়ী দরকার বা অ্যাকচুয়ালি 30-র পরেই আমরা স্টার্ট করতে দেই। সেক্ষেত্রে ডোজ এবং কি পাওয়ার বা মেনটেন করা কত মাস কার লাগবে সেটা দেখে তারপর দিলে বেটার, কারণ এগুলারও তো কিছু কমপ্লিকেশন আছে। সেটা আমি মনে করি অবশ্যই একজন ডার্মাটোলজিস্ট অথবা বিশেষজ্ঞ দেখিয়ে তারপর স্টার্ট করা উচিত। কোথায় কতটুকু এবং কতগুলো ডোজ সেটা কনফার্ম করতে হবে সবার আগে। আচ্ছা, মেডিকেল টার্মে কি এমন কোনো কিছু আছে কি না, বা এমন কোনো ট্রিটমেন্ট আছে কিনা যেটাতে চাইলে অ্যাকচুয়ালি 10 শেড, মানে যেটা আমরা দেখি 10 থেকে 15 শেড ফর্সা করে দিবে, ব্রাইট করে দিবে, এটা করা পসিবল কিনা? না, এটা কখনোই পসিবল না, কারণ কেউ যদি বলে থাকে সেটা মিথ্যে। কারণ হচ্ছে জেনেটিক্যালি আমরা এক একজন এক এক রকম, সেটা ওই যেটা আগেও বলেছি মেলানিন নামক উপাদানের জন্য। তো যেটা হয় আমরা যে আইভি গ্লুটাথিয়ন দিই সেটা মেলানিনকে রিডিউস করতে হেল্প করে। দেন দেখা গেছে যে যখন রিডিউস হয় তো পেশেন্ট ব্রাইট হয়, অবশ্যই সে ব্রাইট হবে, সে আগের তুলনায় হেলদি একটা স্কিন পাবে এবং 1 থেকে 2 শেড সে ব্রাইটও হবে, বাট কখনোই তার বেসিক যে শেড সেটা থেকে 10 গুণ ফর্সা সেটা কখনোই পসিবল না। আচ্ছা, তো এটা আমার মনে হয় যে আমার দর্শকদের জন্য, দর্শকরা একটু জেনে রাখা ভালো, কারণ অনেক এখন আমরা দেখি যে পার্লার টাইপ অফ যে সেন্টারগুলো তারা খুব ক্লেম করে যে আপনারা আমাদের কাছে আসুন আমরা এটা করে দিচ্ছি, এবং আমার কাছে মনে হয় যে সেক্ষেত্রে হয়তো বা খুব এফেক্টিভ বা হার্মফুল কোনো কিছু তারা ইউজ করে থাকেন, যেটাতে আসলে হয়তো একটা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখা যায়। এটা অ্যাভয়েড করতে হবে, বিকজ লং রানে এটা আমাদের জন্য ক্ষতিকর। আমার সাথে একটা ফোন আছে, আমরা ফোনটা নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে আপনার পরিচয় দিয়ে আপনার যা জানবার বা যা জিজ্ঞাসা করবার করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম সাইমা। আজকে ডেলিভারির 2-3 মাস পর থেকে আমার সাডেনলি অনেক বেশি হেয়ার ফল হচ্ছে। আচ্ছা, আমি কিছু মেডিসিন ট্রাই করেছি বাট এটা আসলে রিকভারি হয়নি। এখন কি করতে পারি? থ্যাংক ইউ সাইমা আপনাকে। আচ্ছা, হেয়ার ফল আমার মনে হয় সবার কম বেশি এটার প্রবলেম আছে। তো উনি যেটা বলেছে ডেলিভারির পর থেকে, তো যেটা হয় একটা মা যখন কনসিভ করে তখনই তার একটা হরমোনাল ইমব্যালেন্স স্টার্ট হয়।
দেন আফটার ডেলিভারি পেশেন্ট হচ্ছে বাচ্চাকে ব্রেস্টফিড করাচ্ছে, তার আরও কিছু হরমোনাল ইস্যু তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে হেয়ার ফলটা এটা খুবই কমন এবং সব পেশেন্টদেরই সাধারণত হয়ে থাকে এই ব্যাপারটা, যে তার হেয়ার ফল স্টার্ট হয়েছে। এবং অনেকের ক্ষেত্রে আমি পেয়েছি যে 3-4 ডেলিভারির 4 মাস পর স্টার্ট হয়েছে, বাট 1.5 বছর হয়ে যাচ্ছে, 2 বছর হয়ে যাচ্ছে, পেশেন্টের প্রবলেম সলভ হচ্ছে না। তো ওই যে স্টেজটাকে, ওটাকে আমরা অ্যাকচুয়ালি আমরা যেটা বলি টেলোজিয়াম ইফ্লাভিয়াম, যেটা হচ্ছে আপনার এই স্টেজটা রিকভার করার জন্য আমরা তখন তার হরমোনের যে মানে ইনভেস্টিগেশনগুলো ওগুলা করতে দেই। দেন তার ঘুমের একটা ব্যাপার আছে, তার প্রপার নিউট্রিশন ঠিক আছে কিনা ওগুলো আমরা খেয়াল রাখতে দেই। দেন আমাদের কাছে তো ট্রিটমেন্ট আছে, সেই ক্ষেত্রে আমরা প্রপার ট্রিটমেন্ট করি এবং এইটার সলিউশন খুব চমৎকার। এমন না যে সেটা কন্টিনিউ হয়, হয়তো 2 থেকে 3 মাস বা 4 মাস সেশন নিলে খুব ভালো একটা রেজাল্ট তখন চলে আসে। এবং এটা পার্মানেন্ট কোনো সলিউশন মানে প্রবলেম না, সেটা আবার ব্যাক করে। এবং আমার দর্শক যিনি বলেছেন যে 4 মাস পর থেকে তার হেয়ার ফলটা হচ্ছে এবং বন্ধ হচ্ছে না, বাট এটা হচ্ছে টেম্পোরারি, সে প্রপার ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ তার প্রবলেম সলভ হয়ে যাবে। মানে এখন মেইন কথাটা যেটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে অফকোর্স সব জায়গাতেই চুল এবং স্কিনের যত ধরনের সমস্যা আছে তার সলিউশন তো আছে, এবং বাংলাদেশে এখন আরো অনেক ভালো ভালো ট্রিটমেন্ট আছে, সবকিছু রিভার্স করা সম্ভব। দর্শক, সবকিছু রিভার্স করা সম্ভব। আচ্ছা আপু, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু শেষ করবার আগে আমরা একটু জানতে চাই যে কেউ যদি বাসায় বসে অথবা ডক্টরের কাছে তো অবশ্যই কোনো প্রবলেম হলে সেটা সলিউশনের জন্য যাবে, বাট বাসায় যদি একটু চায় যে আমি এখন থেকে নিজেকে একটু মেইনটেইন করবো সো দ্যাট আমি একটা ফ্ললেস স্কিন এবং আমার একটু ভালো হেয়ার থাকে, সো তাদের জন্য আসলে আপনার সাজেশনটা কি? সবার আগে আমি বলবো পেশেন্টকে 8 থেকে 9 ঘন্টা মিনিমাম ঘুমাতে হবে, 2 থেকে 3 লিটার পানি খেতে হবে এবং একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করা চলা উচিত। তার সাথে ফ্ললেস যদি স্কিন সে চায়, ভালো একটা ময়শ্চারাইজার আর ভালো এসপিএফ, খুব ভালো এসপিএফ 50+ একটা সানস্ক্রিন, তাহলে আমার কাছে মনে হচ্ছে স্কিনের 50% প্রবলেমই সলভ হয়ে যাবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি দর্শক আপনার স্কিন খুব সুন্দর, বেশ সুন্দর, সো আপনি কি ইউজ করেন? আমি তেমন কিছু ইউজ করি না, আমি জাস্ট ময়শ্চারাইজার, সানস্ক্রিন, এর বাইরে আমি কিছু ইউজ করতে পারি না। বাট আমি ট্রাই করি একটু পানি খাওয়ার জন্য এবং একটু হেলদি লাইফস্টাইলটা মেনটেন করার জন্য, জাস্ট এতটুকুই। আমার মনে হয় যে আপু দর্শকদের সামনে হয়তো বা বলছেন না বা আমাদেরকে বলতে চাইছেন, আপনারা যদি আপুর চেম্বারে গিয়ে থাকে পার্সোনালি একদম ধরে বেঁধে জিজ্ঞাসা করেন যে সে কি করে, তাহলে হয়তো বা সেটা আমরা জানতে পারবো। আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। এবং আমরা কিন্তু অনেকগুলো, আমার মনে হয় যে খুব প্রচলিত না এমন কিছু টার্মস যে আছে আমাদের ডার্মাটোলজিতে বা অ্যাস্থেটিক ট্রিটমেন্টে, আমরা সেই সম্পর্কে জানতে পেরেছি। আমাদের দর্শকরাও বেশ উপকৃত হয়েছেন, ফোন কলও পেয়েছি আমরা, তারাও বোধহয় সলিউশন পেয়েছেন। দর্শক, আপনাদের শেষ করবার আগে একটা কথা বলতে চাই আমি, এটা অবশ্য আপুই বলবে হয়তোবা, তবুও আমি বলি, আমাদের সৌন্দর্যের ক্ষেত্রে আমাদের স্কিন এবং হেয়ার খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনারা কখনোই নিজেরা কোনো কিছু মানে কোনো জায়গায় কোনো অ্যাডভার্টাইজ দেখে অথবা কোনো ইন্টারনেটের কোনো ক্লিপ দেখে আপনারা নিজেরা কিছু শুরু করবেন না। আগে একজন অভিজ্ঞ যিনি আছেন, বিশেষজ্ঞ আছেন, তার কাছে আপনারা যাবেন, তারপরে তার সঙ্গে ম্যাচ করে আপনার যে ওপিনিয়ন সেগুলো একত্রিত করে তারপরে আপনারা ইউজ করবেন, বিকজ এটা অনেক বেশি, কারণ একবার ড্যামেজ হয়ে গেলে তখন আবার রিভার্স করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। আপু, আমরা অনুষ্ঠান শেষ করব, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আর কিছু বলবার থাকে। ওটাই আমি বলতে চাচ্ছি পেশেন্টদের, যে আপনারা যে একটু আগে যে মেলাজমার পেশেন্টটা বললো যে সে অনেক রকম ক্রিম ব্যবহার করেছে বাট সেটা যাচ্ছে না, তা আমি মনে করি যখনই আপনারা কোনো প্রবলেম ফেস করবেন, সবার আগে আপনি একজন ডার্মাটোলজিস্ট আর বিশেষজ্ঞকে দেখান। তারপর হচ্ছে ওই অনুযায়ী আপনাকে হচ্ছে ডিসিশন নিতে হবে যে আপনার পরবর্তী ধাপটা কি হবে। নিজে থেকে এসব ক্রিম বা কোলাজেন বলেন, গ্লুটাথিয়ন বলেন, নিজেরা এগুলো সেবন করতে যাবেন না। এটাই আমার দর্শকদের প্রতি আমার বলা, এবং আমি আশা করব আপনারা ওভাবে মেনে চলবেন। আরও একবার অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং এটিএন বাংলা লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে অনেক শুভকামনা রইল আপনার প্রতি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদের, এবং ধন্যবাদ এটিএন বাংলাকে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, শেষ করছি এখানেই। আশা করছি আমাদের আজকের এই এপিসোড আপনাদের বেশ ভালো লেগেছে। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভিটি চর্চা করুন, শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।